স্বামী ব্রহ্মানন্দ মহারাজের সান্নিধ্যে স্বামী সম্ভবানন্দ। দৈবানুকম্পায় আমি রাখাল মহারাজের চরণ প্রান্তে আশ্রয় লাভ করি। শ্রী রামকৃষ্ণের এই মানুষপুত্রের সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগ খুবই স্বল্পকাল ব্যাপী, কিন্তু দীর্ঘকাল পূর্বের এই ঘটনাটির প্রভাব আজও আমার জীবনে অম্লান এবং ক্রমবর্ধমান। বাস্তবিকই আমি এটি অনুভব না করে পারি না যে এই অসাধারণ ব্যক্তিত্বের সান্নিধ্যে এসে এবং তার আশীর্বাদ লাভে আমার জীবন এক অবর্ণনীয় আনন্দে পূর্ণ হয়েছে। আমি ধন্য হয়েছি। ইংরেজি 1921 খ্রিস্টাব্দে মহারাজ মাদ্রাজে আগমন করেন এবং সেখানকার মাইলাপুরস্থ নবনির্মিত ছাত্রভবন ও মন্দিরটি শ্রী শ্রী ঠাকুরকে উৎসর্গ করেন। সে সময় স্বামী নির্মলানন্দজি ছিলেন ব্যাঙ্গালোর মঠের অধ্যক্ষ। তিনি মাদ্রাজ থেকে প্রায় 200 মাইল দূরে অবস্থিত ব্যাঙ্গালোর আশ্রমে এসে কিছুকাল থাকবার জন্য মহারাজকে অনুরোধ জানান। তার অনুরোধে মহারাজ ব্যাঙ্গালোরে এসে যতদূর মনে পড়ে সেবার জুলাই, অগস্ট ও সেপ্টেম্বর এই 3টি মাস বাস করেন। ইংরেজি 1920 খ্রিস্টাব্দে আমি ব্যাঙ্গালোর শ্রী রামকৃষ্ণ আশ্রমে যোগদান করি। সুতরাং মহারাজের আগমনকালে আমি শিক্ষানবিশ রূপে আশ্রমে উপস্থিত ছিলাম। সেই 3টি মাস আমার জীবনের পরম মুহূর্ত, কারণ মহারাজের সঙ্গে আমার সেই প্রথম ও শেষ সাক্ষাৎ। 1922 খ্রিস্টাব্দের 10ই এপ্রিল কলকাতায় মহারাজ মহাসমাধিতে লীন হন। মহারাজের সঙ্গে সহযাত্রীদের একটি বেশ বড় দল থাকত। সেবার ব্যাঙ্গালোরে আসবার সময় তার সঙ্গে ছিলেন স্বামী শিবানন্দজি, স্বামী বরদানন্দ ও স্বামী অনন্তানন্দ, স্বামী নির্বাণানন্দ, একজন ব্রহ্মচারী ও আরও 2জন। মহারাজের ব্যাঙ্গালোরে আসবার প্রস্তুতির অধিকাংশ দায়িত্বই আমাকে এবং প্রায় 6 বৎসরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন অপর একটি ব্রহ্মচারীর উপর দেওয়া হয়েছিল। অতিথিরা যে ঘরগুলিতে থাকবেন সেগুলি পরিষ্কার করা ইত্যাদি কাজ করতে আমরা খুবই ব্যস্ত ছিলাম এবং কতকটা মানসিক উদ্বেগও বোধ করছিলাম। আমি মহারাজের আগমন ও তাঁর সম্বন্ধে আমার প্রথম ধারণা কখনোই ভুলব না। রেল স্টেশন থেকে যে যানটিতে তাকে আনা হয়েছিল সেটি থেকে অবতরণকালে আমার এ কথাই মনে হয়েছিল যে আমাদের আঙিনায় আজ একজন রাজপুত্র এসেছেন। স্বামী নির্মলানন্দজি মহারাজ আমার পরিচয় দিলেন। এ একটি নবাগত শিক্ষার্থী। মহারাজের তখনকার সেই দৃষ্টিপাতেই আমি তার সর্বব্যাপী করুণা অনুভব করতে পেরেছিলাম। এর পরের সপ্তাহগুলিতে সেই স্নেহধারা আমি আকণ্ঠ পান করার সৌভাগ্য লাভ করেছিলাম। রোজ সকালে মহারাজকে প্রণাম করবার জন্য তার ঘরে গিয়ে আমি এমন ভালোবাসা পেয়েছি যা ইতপূর্বে কেবলমাত্র আমার মায়ের কাছেই পেতাম। প্রায়ই তিনি আমার সঙ্গে এমনভাবে কথা বলতেন যেন আমি তার আপন সন্তান। কখনো বা তিনি আমাকে তার সামান্য কিছু কাজ করতে দিতেন। বিনম্র ভঙ্গিতে তিনি হয়তো বলতেন, এই জানালাটা একটু বন্ধ করে দেবে কি? আমি অত্যন্ত বিচলিত বোধ করতাম। এমন একজন মহাত্মার আমার প্রতি এমন বিনীত ব্যবহার! আমি বিগলিত হৃদয়ে উত্তর দিতাম, মহারাজ, আমাকে আপনি এত দ্বিধার সঙ্গে কেন বলছেন? তার জন্য আমার তুচ্ছতম সেবাটুকুও তিনি এমনভাবে প্রশংসার সঙ্গে উল্লেখ করতেন যে যেন আমি তাকে বিশেষ অনুগ্রহ করেছি। ভালোবাসা মহারাজের পক্ষে স্বাভাবিক ছিল, কারণ তা ছিল স্বতঃস্ফূর্ত। প্রেম যেন শতধারে তার হৃদয় থেকে প্রবাহিত হতো। যে কেউ তার সান্নিধ্য লাভ করত তার উপরই তা অকৃপণভাবেই ঝরে পড়ত। তার সাহচর্য লাভে ধন্য প্রত্যেকেই অনুভব করতেন যে তিনিই মহারাজের সর্বাধিক স্নেহাস্পদ। প্রত্যেকেরই বোধ হতো যেন তিনি মহারাজের বিশেষ অন্তরঙ্গ। মনুষ্যেতর প্রাণীও মহারাজের ভালোবাসায় সমভাবে সাড়া দিত। আশ্রমে জকি নামে একটি সবার প্রিয় সুন্দর কুকুর ছিল। মহারাজ ওকে খুবই স্নেহ করতেন এবং আহারান্তে কিছু খাবার নিয়ে ওকে ডাকতেন, জকি, জকি। জকি সেই ডাক শুনে ছুটে আসত। মহারাজ স্বহস্তে কুকুরটিকে খাওয়াতেন।
সে সময় এ কথা বলা কঠিন হতো যে দুজনের মধ্যে কে বেশি আনন্দিত। মহারাজের জকির প্রতি করুণা ও জকির মহারাজের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা বাস্তবিক দর্শনীয় ছিল। আশ্রমে কয়েকটি ভালো গরু ছিল। মহারাজ গোশালায় গিয়ে তাদের খাওয়া দেখতে ভালোবাসতেন। বিশ্রামের পর মহারাজ বাগান দেখতে বেরুতেন। ব্যাঙ্গালোরে থাকার সময় প্রায় প্রতিদিনই তিনি এটি করতেন। তিনি সব রকমের চারা ও গাছগুলিকে চিনতেন এবং ভালোবাসতেন। সত্যি বলতে কি, উদ্যান বিষয়ক ব্যাপারে তার সত্যিকারের অভিজ্ঞতা ছিল। কদিন পর মহারাজের কিছু সেবা করবার বিশেষ সৌভাগ্য আমাকে দেওয়া হয়। প্রতিদিন একটি ভক্তের বাড়ি থেকে কিছু পরিমাণ রসম আমি নিয়ে আসতাম। ভক্তেরা নিজেদের বিবেচনা অনুযায়ী সুস্বাদু সামান্য খাদ্যবস্তুগুলি মহারাজকে দেবার জন্য পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করতেন। তিনি সেগুলি গ্রহণ করে আহার করতেন। যেমন শ্রীকৃষ্ণ তার ভক্ত সুদামা প্রদত্ত ভোজ্য বস্তু গ্রহণ করেছিলেন। বাজার থেকে আমি মহারাজের পছন্দ মতো নানা রকমের শাকসবজি কিনে আনতাম। এছাড়া ডাকঘরে গিয়ে প্রতিদিনের ডাক, যার অধিকাংশই মহারাজকে লেখা, নিয়ে আসবার দায়িত্বও ছিল আমার। এ সময়কার একটি ঘটনা আমাকে আজীবন প্রভাবিত করেছে। মহারাজ নিজের ঘরে আরাম কেদারায় উপবিষ্ট আছেন। ডাকঘর থেকে আমি কিছু চিঠি এনেছি। মহারাজকে সেগুলো দেবার পর নিকটস্থ টেবিল থেকে তার চশমাটি দিতে বললেন। চশমাটি তুলে নিয়ে আমি তা পরিষ্কার করবার প্রয়োজন আছে কিনা দেখছিলাম। হ্যাঁ, কাঁচগুলো একটু পরিষ্কার করে দাও, মহারাজ বললেন। র্যাকে ঝোলানো তার পশমি চাদরটির এক প্রান্ত এই উদ্দেশ্যে ব্যবহার করবার জন্য আমি সেদিকে হাত বাড়িয়েছি। না না, টেবিলের ওপর যে মৃগচর্ম রয়েছে, চশমার নোংরা তাতেই মোছা উচিত, শাল দিয়ে নয়, মহারাজ বললেন। আরও একটি ঘটনা ঘটেছিল যার প্রভাব আমার জীবনে আজও রয়েছে। ডাকঘর থেকে ডাক নিয়ে আসবার পথেই আমার তা বাছাই করবার কথা, যাতে আশ্রমে পৌঁছেই অতিথি ও আশ্রমবাসীদের চিঠিগুলি ব্যক্তিগতভাবে দিয়ে দিতে পারি। একদিনের ডাকে আমার নিজস্ব ২-৩টি চিঠি ছিল। ডাকঘর থেকে ফেরবার সময় আমি সেগুলো পড়েছিলাম। আমার ব্যক্তিগত চিঠি পড়তে আমি এমন তন্ময় হয়ে পড়েছিলাম যে প্রাত্যহিক বাছাইটুকু না করেই আশ্রম দ্বারে পৌঁছলাম। মহারাজ তখন বারান্দায় বসে মহাপুরুষ মহারাজের সঙ্গে কথোপকথন করছিলেন। তিনি তখনই তার চিঠির জন্য হাতটি বাড়িয়ে দিলেন। আমি অপ্রস্তুত ও হতচকিত হয়ে প্রাপকদের নামানুযায়ী সাজাবার প্রয়াসে খামগুলো হাতড়াতে লাগলাম। শীঘ্রই মহারাজের ধৈর্যচ্যুতি ঘটল। বাছাইয়ের কাজটি নিজেই করবার জন্য তিনি চিঠিগুলি আমার কাছ থেকে প্রায় কেড়ে নিলেন। কি লজ্জিত ও দুঃখিতই যে বোধ করেছিলাম। তার সেবার কাজে ত্রুটি ঘটাবার দরুন সেদিন সারাক্ষণ এক বেদনা ও লজ্জা অনুভব করেছিলাম, এবং সেদিনকার সেই কর্তব্যচ্যুতির স্মৃতি আজও আমার মনে অনুশোচনা আনে। আমাদের কাছ থেকে কে কি প্রত্যাশা করেন তার পূর্ব ধারণা করে নিয়ে সম্ভাব্য সব কিছুর জন্য নিজেকে সম্পূর্ণরূপে তৈরি করা যে একান্ত প্রয়োজন, সেই অমূল্য শিক্ষা ঘটনাটি সেদিন আমায় দিয়েছিল। এটি এখন আমার একটি অভ্যাসে পরিণত হয়েছে। মহারাজের সঙ্গধন্য প্রত্যেকটি ব্রহ্মচারী এবং সাধুকে মহারাজ তাঁর গভীর অন্তর্দৃষ্টি দিয়ে দেখতেন। তার অনুভূতি অত্যন্ত সূক্ষ্ম ছিল। সেই কারণে তিনি প্রায়ই কারো কোনো দোষ বা ভ্রম তার হৃদয়ে দৃঢ় প্রবিষ্ট হয়ে কোনো ক্ষতি করবার পূর্বেই দেখে নিয়ে তার সংশোধন করে দিতেন। মহারাজ তার সন্তানের হৃদয়ে অহংভাবের উপস্থিতি সম্বন্ধে বিশেষ রূপে সজাগ ছিলেন এবং শীঘ্রই তার সবলে ও সমূলে উৎপাটিত করতেন। উদাহরণস্বরূপ, ভক্তদের চিঠিতে সংবাদাদি দেবার সময় তার সেবক স্বামী বরদানন্দ নিজের স্বাক্ষরের নিচে লিখতেন, রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষের একান্ত সচিব। এরকম একটি চিঠি মহারাজের হাতে গিয়ে পড়ে। মহারাজ তৎক্ষণাৎ কঠোরভাবেই সকলকে ডেকে বললেন, এই লোকটিকে দেখেছ? অধ্যক্ষের একান্ত সচিব। কে ওকে অধ্যক্ষের একান্ত সচিব করেছে? মহারাজ অতঃপর স্বামী বরদানন্দকে ডেকে বহুক্ষণ ধরে কঠোর ভর্ৎসনা করেছিলেন। মহারাজের ব্যাঙ্গালোরে বাসকালে আমি একেবারে তার পাশের ঘরটিতেই ছিলাম।
ভোর 4টায় উঠে তার কলঘরে যাবার শব্দ শুনতে পেতাম। সাধারণত এ সময় তিনি কোনো ভজন গুনগুন করে গাইতেন। সেই মৃদু স্বর প্রায় শোনাই যেত না, কিন্তু গানগুলি এমন ভক্তিপ্লুত স্বরে গাওয়া হতো যে শ্রোতা মাত্রই রোমাঞ্চিত হয়ে উঠত। মহারাজের আচরণে এমন কিছু বৈশিষ্ট্য ছিল যার জন্য সকলেই অনুভব করত যে তিনি প্রায়ই কোনো ঐশী শক্তি বা দিব্য পুরুষের সাথে ভাব ও মুখে সম্মিলিত হয়ে থাকেন। তিনি প্রায়ই উদ্যানে একাকী পদচারণা করতেন। একটু নজর রাখলেই দেখা যেত যে মহারাজ মাঝে মাঝেই থামছেন ও যুক্ত করে নমস্কার করছেন, যেন তার সম্মুখে কোনো দিব্য আবির্ভাব ঘটেছে। মহারাজের বোধ শক্তির সূক্ষ্মতাও অলৌকিক ছিল। পূর্বেই বলা হয়েছে, আশ্রমে তার উপস্থিতির কথা জেনে ব্যাঙ্গালোরবাসী ভক্তবৃন্দ মহারাজ যা বিশেষভাবে পছন্দ করতে পারেন এমন সুস্বাদু খাদ্যদ্রব্যাদি প্রেরণ করার বিষয়ে পরস্পরের প্রতিযোগিতা করতেন। আহারকালে আশ্রমে প্রস্তুত খাদ্যদ্রব্যাদি ছাড়াও বাইরের বহু প্রকারের ব্যঞ্জন এবং ভোজ্য বস্তু থাকত। মহারাজ ভক্তদের তুষ্ট করবার জন্য সবকিছুই অল্প অল্প করে চেখে দেখতেন। এ থেকেই তিনি বলতে পারতেন যে স্বাদটি যথাযথ হয়েছে কিনা এবং তাতে বিভিন্ন উপাদান সমূহ, আবশ্যক সবজি, মশলা ইত্যাদি ঠিকভাবে নির্বাচিত ও ব্যবহৃত হয়েছে কিনা। পরে যখন আহার্য বিশেষের প্রস্তুতকারী কোনো ভক্তকে দেখতেন, তিনি তার খাদ্যবস্তুর গুণাগুণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করতেন। একদিন সূর্যি মহারাজের জন্য রাসম তৈরি করেন। সবাই জানতেন যে মহারাজ পেঁয়াজযুক্ত রাসম পছন্দ করেন না, সেজন্য সূর্যি মহারাজ বিশেষ যত্ন সহকারেই এই বস্তুটি পরিহার করেছিলেন। কিন্তু সেদিন রাসম মুখে দিয়েই মহারাজ বেশ জোরের সাথেই বললেন যে ওতে পেঁয়াজ দেওয়া হয়েছে। সূর্যি মহারাজ পেঁয়াজের অস্তিত্ব অস্বীকার করলেন, কিন্তু মহারাজ বারবার ওই একই কথা বললেন। সূর্যি মহারাজ তখন ওই রাসম প্রস্তুতকরণের প্রতিটি পর্ব স্মরণ করলেন। তবে কি আশ্রমের পাচক ঠাকুর নিজে থেকেই পেঁয়াজ দিয়েছে? না। তাহলে কি আনাজপাতি ভাজবার ঘি পেঁয়াজের সংস্পর্শে এসেছিল? তাও না। সব শেষে তিনি রাসামে ব্যবহৃত ধনেপাতা কুচোবার জন্য যে ছুরিটি ব্যবহার করেছিলেন সেটি পরীক্ষা করলেন। হ্যাঁ, সূর্যি মহারাজ ব্যবহার করবার ঠিক পূর্বেই তার অজ্ঞাতসারে সেটি দিয়ে পেঁয়াজ কাটা হয়েছিল। মহারাজের মধ্যে একটি বিশেষ গুণ আমি দেখেছি, যার উল্লেখ স্বামী প্রভবানন্দ তাঁর দ্য ইটার্নাল কম্প্যানিয়ন গ্রন্থে করেছেন। সেটি হলো মহারাজের রঙ্গপ্রিয়তা ও কৌতুকবোধ। সারাটি দিন তিনি আমাদের প্রাণ ভরে হাসাতেন। সংবাদপত্রে বলশালী ব্যক্তি নামক একটি বিজ্ঞাপন বেরিয়েছিল। সেই বিজ্ঞাপনে ভয়ঙ্কর মাংসপেশিযুক্ত একজন লোকের ছবি ছিল। সেই সঙ্গে এই কথাটি বলা হয়েছিল, যদি আমার মতো হতে চাও। মহারাজ তার পাচক অথবা সেবক ব্রহ্মচারীকে সেই পেশিবহুল মানুষটির মতো ভঙ্গিমায় দাঁড়াতে বলতেন এবং ঘোষণার সুরে বলতেন, যদি আমার মতো হতে চাও। মহারাজ স্বামী বরদানন্দের সঙ্গে শব্দের নানা রকম খেলা খেলতে ভালোবাসতেন। এই খেলাটিতে প্রথম ব্যক্তি এমন একটি শব্দ বা কথা ভাবতে চেষ্টা করবে যার সমছান্দিক একটি শব্দ প্রতিদ্বন্দ্বী খুঁজে না পায়। মহারাজ হয়তো বলতেন গর্ব। স্বামী বরদানন্দ ছন্দ মিলিয়ে কোনো শব্দ ভেবে না বলতে পারলে তিনি সেবার হারবেন। কিন্তু যদি তিনি বলেন খর্ব, তবে মহারাজকে আরো একটি সমছান্দিক শব্দ বলতে হবে। না পারলে তিনি হেরে যাবেন। একদিন সন্ধ্যায় মহারাজ স্বামী বরদানন্দের সাথে 1.5 ঘন্টা কাল ধরে খেলতে থাকেন। স্বামী বরদানন্দ ছিলেন রান্নাঘরে এবং মহারাজ বারান্দায়। আমি ছিলাম মধ্যস্থতাকারী, অর্থাৎ শব্দগুলি নিয়ে যাওয়া আসা করছিলাম। স্বামী বরদানন্দ শেষ অবধি ওই খেলায় বিরক্ত হয়ে আমাকে দিয়ে মহারাজকে বলে পাঠালেন, অনেক হয়েছে রাত্রি। মহারাজ নিজের কদাচিৎ হারবার রেকর্ড অক্ষুণ্ণ রেখে দ্রুত উত্তরটি বলে পাঠালেন, ওকে বলো তবে শুভরাত্রি। সত্যি বলতে কি, প্রায় সারাটি দিন ধরেই এই হাস্য কৌতুক চলত। এভাবে যেন মহারাজ আমাদের অন্য সব রকম চিন্তা ভাবনা থেকে দূরে সরিয়ে রাখতেন। আরতির পর যখন সান্ধ্য উপাসনার সময় উপস্থিত হতো, সবকিছুই যেন পরিবর্তিত হয়ে যেত।
মহারাজের তখন সম্পূর্ণ ভিন্ন এক রূপ। তার ঘরের বাতির আলো সব কমিয়ে দেওয়া হতো। তিনি যোগাসনে বসে ধ্যানমগ্ন হতেন। এক সুগম্ভীর প্রশান্তি সমস্ত আশ্রমে পরিব্যাপ্ত হতো। এ সময় তার ঘরের পাশ দিয়ে যাবার কালে সবাই অত্যন্ত সম্ভ্রমযুক্ত হয়ে থাকত। এমনকি স্বামী নির্মলানন্দও, যিনি দক্ষিণ ভারতে একজন বিশিষ্ট সন্ন্যাসী ছিলেন, যিনি বহু কেন্দ্রের সংগঠক এবং একজন ক্ষমতাশালী প্রচারক এবং মহারাজের প্রায় সমবয়সী, তিনিও মহারাজের করুণা কোমল ব্যক্তিত্বের সম্মুখে একটি বালকের ন্যায় হয়ে যেতেন। আরতির পর কোনোদিন ভজন গান হতো এবং মহারাজ ও শিবানন্দজিও তা শুনতেন। মহারাজ ফুল খুব ভালোবাসতেন এবং উদ্ভিদ ও পুষ্প বিষয়ক অনেক তথ্য জানতেন। ভুবনেশ্বর আশ্রমে একটি চমৎকার উদ্যান গড়ে তুলবার পরিকল্পনা তিনি করেছিলেন। তিনি আমাদেরকে ব্যাঙ্গালোরের উদ্ভিদশালার কর্মচারীদের কাছ থেকে সব রকম বীজ সংগ্রহ করে ভুবনেশ্বর আশ্রমে রোপণ করবার জন্য সেখানে প্রেরণ করতে বলতেন। আমি উদ্ভিদ বিজ্ঞানের ছাত্র ছিলাম এবং নানা জাতীয় পুষ্প ও বৃক্ষাদির ল্যাটিন নাম বলতে পারতাম। ব্যাঙ্গালোরে জনপ্রিয় একটি ছায়া ঘন পুষ্পিত বৃক্ষ ছিল। সেটি ছিল মহারাজের বিশেষ প্রিয়। তিনি সুমিষ্ট মৃদু সৌরভের জন্য এর ফুল ভালোবাসতেন। তিনি এর নামটিও পছন্দ করতেন, কিন্তু সম্ভবত তা মনে রাখতে পারতেন না। সুতরাং আমাকে প্রায়ই মহারাজের সম্মুখে এই গুরুগম্ভীর শব্দগুলি উচ্চারণ করতে হতো। মহারাজ পালং ও অন্যান্য নানা রকম শাক পছন্দ করতেন। একবার তিনি ব্যাঙ্গালোরে তরকারির বাজারে কত রকমের শাক পাওয়া যায় তা জানতে চান। আমি বললাম যে আমি সঠিক জানি না, তবে অনেক রকমের থাকা উচিত। বেশ, মহারাজ বলে উঠলেন, তুমি আমাকে একদিন সেখানে নিয়ে যাবে এবং আমরা যত রকমের শাক পাবো কিনব। কদিন পরেই মহারাজ আমাকে ডেকে বললেন, আজ আমরা শাক কিনতে যাব। মহারাজের সঙ্গে শুধু আমিই থাকবো পথপ্রদর্শক হিসাবে। মহারাজ বললেন, কি মহা সৌভাগ্য আমার। আমরা প্রায় 2 মাইল দূরে অবস্থিত বাজারের দিকে পদব্রজে যাত্রা করলাম। তিনি সম্মুখে হাঁটছিলেন, পিছনে আমি। নানা দোকানে গিয়ে আমরা সব শুদ্ধ 8-10 রকম শাক পেলাম। মহারাজ আমাকে এর প্রত্যেকটি অল্প পরিমাণে কিনতে বললেন। যখন আমি সেই অনুযায়ী কিনতে ব্যস্ত, তিনি বাজারে এদিক ওদিক দেখতে লাগলেন। কেনা শেষ হলে মহারাজকে আমি কোথাও দেখতে পেলাম না। ভিড়ে বাবাকে হারিয়ে ফেলা ছোট ছেলের মতোই আমি অত্যন্ত উদ্বিগ্ন বোধ করলাম এবং সব জায়গায় ছুটোছুটি করে তাকে খুঁজতে লাগলাম। শেষে একটি মজুর আমাকে বলল যে সে কিছুক্ষণ পূর্বে মহারাজকে বাজার ছেড়ে আশ্রমের দিকে যেতে দেখেছে। ক্ষুণ্ণ হৃদয়ে ও সেই সঙ্গে এই আশঙ্কায় যে আমি তার পথপ্রদর্শক হিসাবে কর্তব্যচ্যুত হয়েছি, আমি দ্রুত আশ্রমে ফিরে এলাম এবং এসেই সোজা মহারাজের ঘরে গেলাম। তিনি সেখানে বসেছিলেন। আমি তাকে হারিয়ে ফেলে কি ব্যাকুলভাবে খুঁজেছি সে কথা বলতে মহারাজ হেসে শুধুমাত্র এইটুকুই বললেন, তুমি যে এমন করবে তা আমি ভেবেছিলাম। যদিও আমি রোজই মহারাজের দর্শন লাভ করতাম এবং তার কাছ থেকে দীক্ষা গ্রহণে উদ্গ্রীব ছিলাম, তবু আমাকে তার শিষ্যরূপে গ্রহণ করবার প্রার্থনা জানাতে দ্বিধা বোধ করতাম। আমার ধারণা ছিল যে গুরু যোগ্য মনে করলে নিজেই তা বলবেন। আমার বেলায় বাস্তবিকই তাই ঘটেছিল। সূর্যি মহারাজ একদিন আমাকে বললেন, মহারাজ আমাকে ডেকেছেন। আমি তার ঘরে গেলাম। দ্বিতীয় কেউই সেখানে উপস্থিত ছিল না। মহারাজের পদপ্রান্তে বসলাম। তিনি আমাকে দীক্ষা দান করলেন এবং একটি জপের মালা দিলেন। মালাটি দেবার পূর্বে মহারাজ স্বয়ং কিছুক্ষণ তাতে জপ করে দেন। আমাকে দীক্ষাদানে কৃতার্থ করেছেন বলে মহারাজের প্রতি কৃতজ্ঞতায় প্লাবিত অন্তরে বিদায় গ্রহণকালে মহারাজের পদধূলি গ্রহণ করতে যাচ্ছি, জপের মালাটি আমার হাতে। না না, মহারাজ সতর্ক করে দিলেন, জপের মালাটি মন্ত্রপুত, মালা যেন পদস্পর্শ না করে। এই প্রসঙ্গে মহারাজ তার নিজের জপমালার প্রতি যে সম্মান প্রদর্শন করতেন তার উল্লেখ করছি। মহারাজ তার মালাটি হাতে নেবার আগে হাত ধুয়ে নিতেন, তারপর গঙ্গা জল স্পর্শ করতেন, তারপর অত্যন্ত ভক্তি সহকারে মালাটি তুলে নিতেন।
কিছুদিন পরে একদিন মহারাজ আশ্রমের প্রবীণতর ব্রহ্মচারীকে সন্ন্যাস এবং আমাকে আনুষ্ঠানিক ব্রহ্মচর্য দান করেন। যদিও আমি তখন মাত্র 10 কি 11 মাসের একজন নবাগত শিক্ষার্থী। কৌপিনটি মহারাজ নিজ হাতে আমাকে তুলে দিয়েছিলেন। এর অল্প কিছুকাল পরই মহারাজ ব্যাঙ্গালোর ত্যাগ করেন। 3টি মাস কোথা দিয়ে কেটে গেল, যেন আনন্দোচ্ছল 3টি দিন। মাদ্রাজে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, সেখানে মহারাজ উপস্থিত থাকবেন। অবশেষে বিদায়ের সেই নির্মম মুহূর্তটি এলো। মহারাজ এবং মহাপুরুষ মহারাজ মন্দিরে গিয়ে ভুল লুণ্ঠিত হয়ে সাষ্টাঙ্গে প্রণত হলেন। তাঁরা চলে গেলেন, সব যেন শূন্য হয়ে গেল। 10ই এপ্রিল 1922 খ্রিস্টাব্দে মহারাজ মহাপ্রয়াণ করেন। শুনেছি অন্তিমকালে তিনি অমৃত সাগরের মাঝখানে বংশীধারী শ্রীকৃষ্ণকে দর্শন করেছিলেন এবং নিজেকে শ্রীকৃষ্ণের চিরসাথী রূপে দেখে তাঁর নূপুরটি তাঁকে দিতে বলেছিলেন, যেন তিনি গিয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে নৃত্যে যোগ দিতে পারেন। আমি বেদ পুরাণাদি ও কিছু দর্শন শাস্ত্র অধ্যয়ন করেছি, কিন্তু বারে বারেই আমি শাস্ত্র গ্রন্থাদির জীবন্ত উদাহরণ স্বরূপ মহারাজের কাছেই ফিরে এসেছি। যখনই আমি আমার চশমাটি তুলে নিই অথবা ব্যবহার করবার পূর্বে তা পরিষ্কার করি, তাঁর শিক্ষা আমার স্মৃতিপটে ভেসে ওঠে। তাঁর দেওয়া জপমালাটি আমার কাছে তাঁর ও তাঁর প্রভুর শক্তির প্রত্যক্ষ প্রতীক স্বরূপ। শুধুমাত্র একটি মহান আত্মাই অপরের জীবনকে প্রভাবান্বিত ও পরিবর্তিত করতে সক্ষম। মহারাজের অসামান্য ব্যক্তিত্বের সেই কয়েক মাসের সান্নিধ্য লাভ আমাকে এমনভাবে পুষ্ট করেছে, জীবনী শক্তি দিয়েছে, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। বলা হয়ে থাকে যে যখন সাধারণ মানুষের মৃত্যু হয়, তখন তার স্মৃতির প্রভাব ক্রমশ ক্ষীণ হয়ে অবশেষে মিলিয়ে যায়, কিন্তু যখন মহাপুরুষেরা দেহত্যাগ করেন, কালের ব্যবধান বর্ধিত হওয়ার সাথে সাথে তাদের প্রভাব হয় গভীরতর। মহারাজের সান্নিধ্যে বাস করবার পর আজ 44 বছর কেটে গিয়েছে। গভীর থেকে গভীরতর রূপে তাঁর অসাধারণ ও অতুলনীয় ভালোবাসার স্মৃতি আনন্দের জোয়ারের মতোই আমার কাছে ফিরে ফিরে আসছে। উদ্বোধন 91 বর্ষ, পঞ্চম সংখ্যা।